দু একটি কথা বলবো যে ভাতৃদ্বিতীয়ার দিনে আমি এই মগরাহাটে এসেছিলাম সম্মানীয় বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা মহাশয় এবং আমাদের অধ্যক্ষ মুজিবুর মোল্লা মহাশয়ের আমন্ত্রণে জাস্ট সৌজন্য সাক্ষাৎ, সেটা কোনো পার্টির মিটিং ছিল না, জাস্ট ভাতৃদ্বিতীয়ায় আমাদের বোনেরা আমাদেরকে ভাতৃদ্বিতীয়া পালন করবে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা সৌজন্যে সাক্ষাৎ করতে এসেছিলাম। কিন্তু আজকে যে এসেছি যে মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেসের ডাকে পার্টির মিটিংয়ে, আজকের এই পার্টির মিটিংয়ে এসআইআর হোক এবং সাংগঠনিক আলোচনা হোক, সেই বিষয়ে যে আজকের এই মগরাহাট পশ্চিমের পার্টি অফিসে যে মিটিং, সেই মিটিংয়ে উপস্থিত আছেন আজকের এই সভার সঞ্চালক, প্রিয় সাথী, দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের অধ্যক্ষ, আমার দীর্ঘদিনের পরিচিত মাননীয় সম্মানীয় মুজিবুর মোল্লা মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন একটু আগেই বক্তব্য রাখলেন সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দীর্ঘদিনের মন্দিররাজ বিধানসভা বিধায়ক, যিনি অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে লড়াই করে আজকে দলটাকে মন্দিরের বাজারে টিকিয়ে রেখেছেন, সেই মাননীয় সম্মানীয় শ্রী জয়দেব হালদার মহাশয় উপস্থিত আছেন। একই সঙ্গে উপস্থিত আছেন এই মগরাহাট পশ্চিমের যিনি দীর্ঘদিন ধরে অনেক লড়াই করে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকের মগরাহাটে তৃণমূল কংগ্রেসটাকে টিকিয়ে রেখেছেন। একসময় উনি রাজ্যের মন্ত্রীও ছিলেন, যার হাত দিয়ে আজকের মগরাহাটে অনেক ছাত্র, যুব, সাধারণ মানুষ আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছে। যারা আজকে রাজনীতি করার সুযোগ পেয়ে, চেয়ার পেয়ে হয়তো অনেকে ভুলে গেছে, আবার হয়তো অনেকে বড় বড় কথা বলছে, বলুন, আপত্তি নেই, এটাই বাস্তব। সেই মাননীয় সম্মানীয় শ্রী গিয়াসউদ্দিন মোল্লা মহাশয় উপস্থিত আছেন। একই সঙ্গে উপস্থিত আছেন নবনিযুক্ত ছাত্র পরিষদের সভাপতি ভাতৃপতি প্রীতম হালদার ভাই উপস্থিত আছেন। সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের অন্যতম সদস্যা নূর খাতুন বিবি মহাশয় উপস্থিত আছেন। সেই সঙ্গে উপস্থিত আছেন দীর্ঘদিন ধরে যিনি যুবা থেকে যুব অনেক দিন থেকে দলের সঙ্গে আছেন, সেই ভাতৃপতি নাজমুল দপ্তরি আছেন। একই সঙ্গে প্রত্যেকটা অঞ্চলের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, ব্লক কমিটির সমস্ত নেতৃত্ববর্গ এবং প্রত্যেকটা বুথের বুথ সভাপতি, সক্রিয় কর্মীবৃন্দ, সাধারণ মানুষ, তৃণমূলমুখী সমস্ত মানুষ যারা আজকে উপস্থিত হয়েছে, প্রত্যেককেই এই শুভ দিনে, শুভ মুহূর্তে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি অল্প দু একটি কথা বলব। আজকের আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ, লোকসভার দল নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় কি বক্তব্য রাখেন আপনারা অনেকেই শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কি বলে থাকে? নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। তাই অনেকে নিজেকে বড় মনে করতে পারে, আবার মানুষ অনেককে বড় মনে করতে পারে, দুটোর মধ্যে তফাৎ আছে। তাই শুধু একটাই কথা বলবো যে দূর থেকে কাউকে কিছু বলা, কারোর সম্বন্ধে কিছু মন্তব্য করা, কারোর সম্বন্ধে কিছু বিচার করা, কারোর সম্বন্ধে কোনো কিছু সিদ্ধান্ত করা মানে আমার মনে হয় এটা ভুল সিদ্ধান্ত। আর কারোর সম্বন্ধে সিদ্ধান্ত নিতে গেলে
মন্তব্য করতে গেলে, বিচার করতে গেলে আগে সেই মানুষটার সঙ্গে মিশতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে তার সম্বন্ধে যদি কোনো কথা বলা যায় তবে সেটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়। এই কথাটা কে বলেছেন? আমাদের বলেছেন এপিজে আব্দুল কাদের। ভুল বিচারও করতে পারে, কিন্তু আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলি যে তাদের প্রতি আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, কষ্ট নেই, দুঃখ নেই, ব্যথা নেই, বেদনা নেই, কিছুই নেই। আমি শুধু তাদের উদ্দেশ্যে বলবো যে আমার সঙ্গে তারা আগে কথা বলুক, মিশুক, জানুক, বুঝুক, তারপরে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। আমি ভাবতে দিতে একটা বক্তব্য রেখেছিলাম, সেই বক্তব্য অনুযায়ী একটা কথা বলি। একটু আগেই আমাদের জেলা সভাপতি বললেন যে আমাদের মূল্যটা কেন? আপনাদের জন্য। দলের আসল সম্পদ কারা? কর্মীরা। আর কর্মীরা না থাকলে নেতার কোনো মূল্য নেই, তাই তো? তাই জেলা সভাপতির কথা অনুযায়ী বলি, একই সঙ্গে আমাদের নেত্রী 21 জুলাই কি বলেন? যে দলের আসল সম্পদ কর্মীরা। তাই দলের নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ, লোকসভা দলের অভিষেক ব্যানার্জি মহাশয়ের কথাকে মান্যতা দিয়ে, কোন কথাকে মান্যতা দিয়ে? যে দলের কর্মীরা আসল সম্পদ, সেই কথাকে মান্যতা দিয়ে আমি জাহাঙ্গীর খান চলার চেষ্টা করি। তার কারণ আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির আদর্শকে পাথেয় করে আমাদের প্রত্যেকের পথ চলা উচিত, এটা আমরা মনে করি। কি আদর্শ? তাই প্রথমে একটা কথা বললাম যে দলের কর্মীরা আসল সম্পদ, সেই কথাকে প্রথম মান্যতা দিতে হবে। কিভাবে মান্যতা দেব? দলের কর্মীরা বিপদে পড়বে, দলের কর্মীরা কষ্টে থাকবে, দলের কর্মীরা দুঃখে থাকবে, দলের কর্মীরা ব্যথা বেদনা নিয়ে, যন্ত্রণা নিয়ে চলাফেরা করবে। মুখে বলবো আমার দলের কর্মীরা আসল সম্পদ, আর দলের কর্মীরা বিপদে থাকবে, যে আমি নেতা এই পাশে না থাকতে পারি, এরকম নেতা থেকে লাভ নেই। আর আমি থাকতেও চাই না। আমার কর্মী বিপদে পড়বে, আমার কর্মীর চোখে জল বেরোবে, আমার কর্মী রাতে ঘুমোতে পারবে না, আর আমি নেতা হয়ে ভালো ড্রেস করে, পাঞ্জাবি পরে, চার চাকায় ছুটি করবো বাজনা বাজিয়ে, ওরকম নেতা আমার দরকার নেই। দলের কর্মীরা যদি আনন্দ পায় তবে আমি নেতা আনন্দ পাবো, দলের কর্মীরা যদি খুশি থাকে তবে আমি খুশি থাকবো। কারণ দলের আসল সম্পদ কর্মীরা। শুধু মুখে বললে হবে না যে দলের আসল সম্পদ কর্মীরা, অথচ দলের কর্মীরা বিপদে থাকবো আমি পাশে পাই। দলের কর্মীরা বিপদে পড়ে ফোন করবে, ফোন তুলবো না, রিসিভ করবো না। তা ওইরকম নেতা আমার দরকার নেই। নেতা যদি হতে পারে তা দলের কর্মীদের বিপদে আপদে পাশে থাকতে হবে, সুখে শান্তিতে থাকতে হবে। কে বলেছে? আমাদের মানবিক নেত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় বলেছেন। একই সঙ্গে আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ, লোকসভা দলের অভিষেক ব্যানার্জি কি বলেছেন? যে মানুষের পাশে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, সুখে শান্তিতে থাকতে হবে। এই কথাটা আমরা প্রত্যেকবারই এই কথাটা বলেন, এই আদর্শ নিয়ে চলতে হবে। তাই সেই আদর্শকে পাথে করে আমরা চলতে হবে, তবেই তো হবে। তা নাহলে যারা আজকে আমাদের নেতা বলছে তাদেরকে যদি আমি সেফ দিতে না পারি, তাদের যদি আমি আশ্রয় দিতে না পারি, তাদের যদি আমি স্বাধীনভাবে চলতে দিতে না পারি, তারা আজকে জিন্দাবাদ বলবে, কিন্তু দুদিন পরে তারা কিন্তু মুর্দাবাদ বলতে বাধ্য হবে, পরিস্থিতি অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী, জায়গা অনুযায়ী। এটাই তো বাস্তব, এটাই তো বাস্তব। তাহলে বাস্তবটা নিয়ে আমাদের চলতে হবে। তাই আমাদের কর্মীকে যদি আমরা সম্পদ মনে করি, কর্মীর পাশে থাকলে, সুখ দুঃখে সাথী হয়ে আপদ বিপদে থাকতে পারলে, তাদেরকে সেফ দিতে পারলে, সেই কর্মীরা আজকে যতবার জিন্দাবাদ বলছে তার থেকে অধিক অধিক পরিমাণ তারা জিন্দাবাদ বলতে বাধ্য হবে। তবে আমরা আজকে এসে করতে পারবো, নেতা হতে পারবো। এটাই আমার বড় দুঃখ, এটাই আমার বড় কষ্ট যে আমরা তৃণমূল কংগ্রেসের দলটা করি, আমরা মমতা ব্যানার্জি দলটা করি, আমরা অভিষেক ব্যানার্জি দলটা করি। আমরা তো গাদ্দারের দল করি না। তাহলে আমরা যখন মমতা ব্যানার্জি দল করি,
আমরা যখন অভিষেক ব্যানার্জি দলটা করি, আমরা যখন জয়ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসের দলটা করি, তাই আমরা প্রত্যেকেই বুক ফুলিয়ে বুক চিতিয়ে আমরা আগামী দিনে দল করতে গেলে যেভাবে দল করা উচিত, যে মানসিকতা নিয়ে দল করা উচিত, যে বিবেককে চেতনা করে জাগ্রত করে দলটা করা উচিত, সেইভাবে দলটা করতে পারলে আমার বিশ্বাস, আশ্বাস, ভরসা আগামী দিনে এই মঙ্গলহাট পশ্চিম এই 2024-এ 57,001 ভোটে লিড দিয়েছে, আগামী 2026-এ 1 লাখ ভোটে লিড দেবে আমি বিশ্বাস করতে পারি। আর বিজেপি কথা বলছে, বিজেপির কথা, এই দক্ষিণ চব্বিশ বিজেপি আসছে বলে আমার মনে নেই, 31টা পাবো। তাই সিরাজ দয়লা ক্ষতি হয়েছিল পাশের লোকের জন্য, কার জন্য? মির্জাফরের জন্য হয়েছিল। আজকে ইংরেজরা যে আজকের ভারতবর্ষে রাজত্ব করতে পেরেছিল কার জন্য? সিরাজদৌল্লার কাছের লোক মির্জাফরের জন্য। তাই মির্জাফরের লোভে, লালসায়, ধান্দায়, সুবিধার্থে, তার লোভের কারণে কিন্তু আজকে সিরাজদৌল্লার পতন হয়েছিল আর ইংরেজরা আমাদের দেশে এসে রাজত্ব করেছিল। তাই কিছু কিছু জায়গায়, কিছু কিছু বিধানসভায়, কিছু কিছু এলাকায় অনুযায়ী, পরিবেশ অনুযায়ী আমাদের চলতে হবে, তবেই আমরা আগামী দিনে এগোতে পারবো। কারণ ডাক্তার দেখবে যদি রোগটা ধরতে না পারে, এমআরআই করে যদি রোগটা ধরতে পারে, ওষুধ দিলে কাজে লাগবে না। আমার হয়েছে করোনা, কিন্তু ডাক্তারখানায় গিয়েছি, দিচ্ছে আমাকে প্যারাসিটামল, সারবে না। আমার হয়েছে জ্বর, মেডিসিন দিচ্ছে কি ব্যান্ডি গ্যাসের, সারবে না। তাহলে যে বিধানসভায় যে রোগ আছে সেই রোগটা আগে এমআরআই করে ধরতে হবে রোগটা কি। তাই রোগ অনুযায়ী মেডিসিন দিলে রোগ অতি দ্রুত কি হবে? মোচন হবে, দ্রুত ছেড়ে যাবে তো। তাই মগরার বিধানসভায় যে রোগ, সেই রোগটা আমি আসার আগে কিন্তু এমআরআই করে রেখে দিয়েছি। শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আশীর্বাদ পেলে কোন রোগের কি মেডিসিন দিতে হয় সেটা আমার জানা আছে। তার চোখে কিন্তু চাপ, আমি ছাড়া কেউ আসুক কোনো আপত্তি নেই, কিন্তু জানে এই ব্যক্তিটাও রোগ ভালো ধরতে পারে, কোন রোগের কি ওষুধ আমি জানা আছে। আমার যখন করোনা হয়েছিল, আমি প্রথমে এলাকায় প্রচার করেছিলাম করোনা ওষুধ কি, অ্যাজিথ্রোমাইসিন থেকে শুরু করে, লিমসি থেকে শুরু করে ওষুধটা আমি বলে দিয়েছিলাম। তাই করোনা ওষুধ ওষুধ ছাড়বে না। তাই মগরাট পশ্চিমে আমার পাশে বিধানসভা, আমি জানি কোথায় কি রোগ। তাই সেই রোগের কথা বলে অনেকে লাইভ করছে, শুনছে, করছে, তো আবার কথাগুলো অন্য বলবে, আমি বলতে চাই না। প্রথম দিন শুধু একটাই কথা প্রথমে বললাম যে আমরা সবাইকে নিয়ে দল করব। প্রথম কথা, সবাই আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার, সবাই আমাদের বন্ধু, সহকর্মী, সহযোদ্ধা। আমরা কাউকে বাদ দিয়ে কিন্তু দল করব না। আমাদের একটাই উদ্দেশ্য, সবাইকে নিয়ে দলটা আমাদের করতে হবে, তবেই দলটা গ্রোথ হবে। আজকে 57,000 লিড হয়েছে, 1 লাখ করতে গেলে কি হবে? যারা ছিল না তাদেরকেও আনতে হবে, তাই তো। আবার যারা ছিল তাদেরকেও ধরে রাখতে হবে, তবেই তো দলটা গ্রোথ হবে, বা রেজাল্ট বাড়বে। আর 57,000 ভোটটা কত আসবে? সবাইকে বাদ দিয়ে দিলাম, কত আসবে? ঈশ্বর, ভগবান, আল্লাহ তো উপর থেকে বাড়াবে না। তাহলে এই এলাকায় যারা আমাদের বিরোধী করেছে, যারা ভুল বুঝে সরে গেছে, তাদেরকেও আনতে হবে। আবার তাদের আনতে গিয়ে আবার আসল যে আমাদের মূলধন, সেটাও তো নষ্ট করলে হবে না। তাই আসলটাও ধরতে হবে, আবার নকলটাকে নিয়ে এসে আসল জায়গায় আসলে পরিণত করে দুটা একসঙ্গে পথ চলতে পারলে তবেই তো 57,000 টাকা 1 লাখ করতে পারবো। মানে কোয়ালি করবো? আমি তো ম্যাজিশিয়ান না যে আমি ম্যাজিকের মাধ্যমে করে দেবো। তাই ম্যাজিক কি? যারা 2024-এ আমাদের দলের বাইরে ছিল তাদেরকেও দলে নিয়োগ করব, আর যারা ছিল তাদেরকেও বুকের অন্তরে রাখবো। দুটোকে একসঙ্গে নিয়ে আগামী দিনে আমরা পথ চলতে পারলে তবেই মগরাট পশ্চিম 2026-এ 1 লাখ ভোটে আমরা লিড দিতে পারবো। তাই এই মগরাট সম্বন্ধে আমি অনেক কিছু জানি, খবরও আছে, সেই সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না। শুধু এখানে পরিস্থিতি অনুযায়ী একটা কথা বললে মগরাটের সাধারণ মানুষ, নেতৃত্ববর্গ এবং কর্মী, বুথ সভাপতি, জনপ্রতিনিধি তারা একটা কথা বলে খুশি আমি জানি কি, তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে দল করা, অন্য কিছু না। দল করার পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে। তারা যেন স্বাধীনভাবে দলের প্রচার করতে পারে, দলের প্রোগ্রামে আসতে পারে,
দলের নেতৃত্বটাকে সাড়া দিতে পারে এবং দলটাকে শক্তিশালী করার জন্য যে মানসিকতা নিয়ে চলতে পারে সেই মানসিকতা তৈরি করার জন্য যেটুকু সাপোর্ট দিতে হয় সেই সাপোর্টটা দিতে পারলেই অলরেডি মংরাট তৈরি আছে, করা না গরম হয়ে আছে, শুধু তেল ঢালতে অপেক্ষা। মংরাট পুরো তৈরি আছে, মানে তেল ঢাললেই সঙ্গে সঙ্গে গরম উঠবে, ও যাতে আলু দেও চাই দাও সমস্যা হয়ে যাবে। কিন্তু কি হবে, তেলটা ঢালতে দেওয়ার জন্য একটু অপেক্ষা দোনো মনে করছে, ডবল করছে, কি করবো একবার এ টানে এবার ও টানে, এই করছে, বুঝতে পারছি। কিন্তু এটা আস্তে আস্তে সব ঠিক হয়ে, কারণ আমাদের নেতার নাম হলো অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রীর নাম আমাদের মমতা ব্যানার্জি মহাশয়া। তাই আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নির্দেশে আজকে দলটাকে শক্তিশালী করার জন্য, দলটাকে আরো উজ্জীবিত করার জন্য, দলের কর্মীদের আরো উৎসাহিত করার জন্য, দল করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আজকে যখন আমি মংরাটে এসেছি, এটাই আমার দায়িত্ব হবে সবাইকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে পথ চলতে পারলে এই মংরাট কোন জায়গায় যাবে আমি বলবো না, আপনারা বুঝতে পারছেন। আর এই যে বিজেপি করছে, তো মংরাটে বিজেপি কোনো জায়গা পাবে না, শুধু আমাদের ভুলের জন্য বিজেপি সুযোগ পাচ্ছে, আমাদের ভুলের জন্য আইএসএফ সুযোগ পাচ্ছে। তাই আমরা যদি নিজেরা ঠিক থাকতে পারি, আমার বিশ্বাস এখানে বিজেপির জামানা জব্দ হয়ে যাবে, এখানে আইএসএফ এর জামানা জব্দ হবে, সব জামানা জব্দ হয়ে যাবে, এখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া আর কিছু থাকবে না। এটা আমি কিন্তু অনুভব করতে পেরেছি। হয়তো আমার অনুভব ভুল হতে পারে, হতেই পারে, দূর থেকে ভুল হতেই পারে, কিন্তু আমি বক্তব্য রাখছি। এই বক্তব্যের মধ্যে যারা কর্মীরা এসেছেন, নেতারা এসেছেন, তারা নিশ্চয়ই কিছুটা অনুভব করতে পারছে যে আমার কতটা উপযুক্ত বা যথাযথ বা ঠিক বলছি কি ভুল বলছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাই আপনারা কোনো মাথা গরম করবে না, মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে একটা রোগ, ধরুন আমার যেন পেট যন্ত্রণা করছে, এখন যতই আমার যন্ত্রণার মেডিসিন দিই, সেকেন্ডে কি থামবে না। ডাক্তার কি বলে, আধ ঘন্টা ওয়েট করো, কি 1 ঘন্টা ওয়েট করো, কি 2 ঘন্টা ওয়েট করো, কি 24 ঘন্টা ওয়েট করো, কি 38 ঘন্টা ওয়েট করো, কেউ বলে 72 ঘন্টা ওয়েট করো, তবেই কিন্তু সেটা সারবে। তাই আমরা প্রথম দিনে এসে মংরাটের যেটুকু রোগ আছে কম বেশি, আমি প্রথম দিনে কিন্তু সারাতে পারবো না, সময় লাগবে, একটু সময় লাগবে, কিন্তু একটা টাইম আছে, যে টাইমের মধ্যে সমস্ত রোগটাকে আমি মোচন করতে দিতে পারি। আমার নাম জাহাঙ্গীর খান, কারণ আমি অভিষেক ব্যানার্জি সৈনিক, আমি মমতা ব্যানার্জি সৈনিক। তাই আমার কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে যে এখানে কিভাবে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে আরো শক্তিশালী করা যায়, তৃণমূল কংগ্রেসের সংগঠনটাকে আরো বেশি শক্তিশালী করা যায়, সেই সঙ্গে जो जीतेगा वो सेकेंडर है, তাই তো? তাই রেজাল্টটা তো আশা দিতে হবে। সব বড় বড় ডায়লগ দিলাম, রেজাল্ট খারাপ হবে না। মারাদোনা হাত দিয়ে গোল করেছিল বিশ্বকাপে, তাই গোলটা কিন্তু করতে হবে। গোলটা কি 2026 এ 1 লাখ লিড দিতে হবে, সেটাও মাথায় রাখতে হবে। তাই সেই 1 লাখ লিড দিতে গেলে আমাদের উচিত সবাইকে নিয়ে চলতে হবে। তাই আমাদের উচিত মমতা ব্যানার্জি মহাশয়া এবং অভিষেক ব্যানার্জি আদর্শকে পাশে করে চলতে হবে। কি মানুষকে ভালো রাখতে হবে, মানুষের ভালো করতে হবে, তবেই তো তার মনুষ্যত্ব। আর সমাজকে ভালো রাখতে হবে আর সমাজের ভালো করতে হবে, তবেই তো মানবিকতা। তাই মমতা ব্যানার্জি মহাশয় অভিষেক ব্যানার্জি কি বলেছে, মানবিকতা আর মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে, তবেই আগামী দিনে আমরা এগোতে পারবো, তবে আমরা মমতা ব্যানার্জি দল করতে পারবো, তবেই আমরা অভিষেক দল করতে পারবো। তাই মানবিকতা এবং মনুষ্যত্বকে যদি আমরা জাগ্রত করতে না পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে দলটাকে বেশি দূর গ্রোথ করতে পারবো না, এগোতে পারবো না। তাই আমাদের উচিত প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, শান্তি থাকে, সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমাদের দলটা করতে হবে। আর সেই চিন্তা ভাবনা নিয়ে না দলটা করতে পারলে তাহলে আমরা দলটাকে বেশি দূর এগোতে পারবো না। তাই আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির আদর্শ নিয়ে দলটা করবো তো নাকি? কি আদর্শ? সবাইকে সঙ্গে নিয়ে চলবো আর সবার বিপদে পাশে থাকবো। প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের পরিবারকে নিজের পরিবার মনে করবো, প্রত্যেককে নিজের আপন করে নেব এবং যারা যদি ভুল ভ্রান্তি বা অভিমান করে থাকে তাদেরকে কিভাবে আমরা সঙ্গে নিয়ে এসে আলাপ আলোচনার মাধ্যমে সবাইকে দলের ছত্রছায়ায় নিয়ে এসে
আগামী দিনে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে একসঙ্গে দল করে মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি তৈরি করার জন্য সেই মানসিকতা নিয়ে আমাদের দল করতে হবে। কেউ হয়তো ভাববে ওটা আমার পছন্দ হলো না, এবার এটা আমার পছন্দে থাক, এইভাবে দল করলে দল এগোবে না, এটা ব্যক্তি এগোবে কিন্তু দল এগোবে না। তাই আমরা প্রত্যেকে দল এসেছি, তা ব্যক্তির থেকে দল বড়। তাই দলকে বড় করতে গেলে উচিত সবাইকে নিতে হবে, সবাইকে কাছে রাখতে হবে, সবাইকে কাছে নিয়ে দলটা করতে পারি। আশা করি মঙ্গলবারে আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আর বাকিটা যেটা এখানে মেন রোগ সেটা আমি জানি, এই মাইকে বলবো না, মাইকে বলবো না। কি রোগটা আমি জানি, সেই রোগটা বলার দরকার নেই, আর আমার মাইকে বলার দরকার নেই। তোমরা যখন বিপদে আপদে পড়বে বলবে, আমি আমার এখতিয়ার অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আপনাদের বিপদের পাশে থেকে আপনাদের সমস্যার সমাধান করতে পারি কিংবা আপনাদের সেব দিতে পারি। আপনারা তখনই বুঝে নেবে এই রোগটা আশা করি ধরে ফেলেছে এবং রোগটা সারছে কিংবা আমরা সেব পাচ্ছি। তাহলে আগামী দিনে আমাদের দলটা করতে গেলে এখন যে মনোবলটা আছে তার থেকে আরো 10 গুণ মনোবল বাড়বে এবং মগরাহাটে তৃণমূল কংগ্রেস ছুটবে। আর এই কথাটা বলার সাহস পাচ্ছি কেন পাচ্ছি? তার একটাই তো কারণ, মমতা ব্যানার্জি মহাশয়ের সঙ্গে আছে আর অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের সঙ্গে আছে, তার জন্যই এত বড় কথা বলতে পারছি, তাই না? তাই এই দুই ব্যক্তি যখন আমাদের সঙ্গে আছে, ভয়টা কিসের ভয়? কিসের ভয়? তাহলে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। তোমরা আজকে এসছো, খুব ভালো লাগলো। আজকে গরম হচ্ছে, কিছু মনে করো না। এই পার্টি অফিসটা দীর্ঘদিন ধরে একটু আমার মনে হচ্ছে একটু হালকা হালকা ভাবে চলছিল, কিন্তু আজকের এই পার্টি অফিসে মিটিং হওয়ার পরে এই পার্টি অফিসটা কি হলো, জাগ্রত হয়ে গেল। কারণ একটা মুসলিম ছেলে যদি মসজিদে না যায়, একটা হিন্দু ভাই যদি মন্দিরে না যায়, একটা খ্রিস্টান যদি গির্জায় না যায়, আর তৃণমূল কংগ্রেস করবে, তৃণমূল যদি পার্টি অফিসে না হয়, সে কি হয় করে ভাই? কিভাবে করে? তাই তৃণমূল কংগ্রেস করতে গেলে প্রথমে পার্টি অফিসে মুখী হতে হবে, তাই না? তারপরে তো দলটা করতে হবে। কি আমরা তৃণমূল কংগ্রেস করবো, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলবো না, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলবো না, হবে কি? হবে কি? আমরা যখন লাঞ্চ করি, ডিনার করি, যখন খেতে কি করি, মুসলিম ভাইরা কি বলে? বিসমিল্লাহ বলে। আবার হিন্দু ভাইরা তাদের একটা পড়ে, মন্ত্র পড়ে, খ্রিস্টানরা সবই করে। কেন করে? যে ঈশ্বর ওপরওয়ালাকে স্মরণ করে কিছু খেলে তার কিছু কি হয়, মূল্য হয় বা বরকত হয়, বাংলা ভাষায়। তা সেই হিসাবে আজকে আমরা দল করতে গেলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নাম স্মরণ করে দলটা করতে হবে। আর একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে সম্মান দিতে হবে, জাগ্রত করতে হবে, যাতায়াত করতে হবে, আসতে হবে, বলতে হবে, কথা শুনতে হবে, তারপরে এলাকা জুড়ে দলটা করতে হবে, তবেই তো। কিন্তু আমি পার্টি অফিসে আসবো না, কোথাও আসবো না, দল করবো, হয় হয় দল হয়। দলের তো একটা শৃঙ্খলা আছে, সিস্টেম আছে, সেটা তো মানতে হবে। দলের যদি শৃঙ্খলা না মানবে, মান্যতা দেবে না, দলটা করবে কি হবে? তাই গায়ের জোরে কিছু চলে না। একটা প্রাইভেট কোম্পানি চলতে গেলে নানান রকমের এজেন্ডা থাকে, রুলস থাকে, রেগুলেশন থাকে। যে একটা কোম্পানি চলার জন্য, একটা কোম্পানি চলার জন্য রেগুলেশন থাকে। আর একটা এত বড় দল, এর যদি সিস্টেম না থাকে, শৃঙ্খলা না থাকে, দলটা চলে কি হবে? তাই কেউ যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে, দলের সিস্টেম ভঙ্গ করে, তাহলে দলটার কি হবে? ক্ষতি হয়ে যাবে। আর কেউ দলের ক্ষতি করবে, সেটা তো আমাদের মানা সম্ভব হবে না। সম্ভব হবে কি? তাই যারা দল করবে, দলের শৃঙ্খলা মেনে চলতে পারলে আমরা সবাই শান্তি থাকবো, সুখে থাকবো, ভালো থাকবো এবং শান্তির সঙ্গে আমরা আগামী দিনে দলটা করতে পারবো। আজকে আমার প্রচুর ইনকাম আছে, আমার প্রচুর টাকা ইনকাম আছে, কিন্তু আমার বাড়িতে সুখ নেই, শান্তি নেই, কি লাভ হয়? তাই আমরা সবাই তৃণমূল কংগ্রেসের দলটা করছি, কিন্তু দল করছি, দল করে নিজের সুখ নেই, শান্তি নেই, ভালোবাসা নেই, মানে মনের জোর নেই, মনোবল নেই। তাই দল করে কি ভালো লাগবে? তাই দল করে কখন ভালো লাগবে? যে আমরা সুখে, শান্তিতে, সুস্থতার সঙ্গে ভালোবেসে সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে দলটা করতে পারে, তবে তো দল করে মজা হবে, তবেই তো মজা হবে। কিন্তু দল করছি, মনের মধ্যে বুকে ভয় লাগছে, দল করছি যেন কি হবে। 10 বার যদি তুমি ভাবতে থাকো, তাহলে দলটা কিভাবে করবে? মনের জোরটা তো কমে যাবে। একটা ক্রিকেট প্লেয়ার বলার যখন বল করছে, ভাবছে মারবো না, এই দোনো মনে করলে এইভাবে উঠে পড়ে যাবে।
তা ঠিক করে আগে কনফিডেন্স রাখতে হবে। 6 মারবো আর 9 ধরে রাখবো, 9 ঢুকবো, এই তো ব্যাপার। কিন্তু সে ধরনের করছে মারবো না দেনে উঠে পড়ে গেছে। তাই এখানে অনেকের মনে হচ্ছে মারবো না, এইভাবে করলে কিন্তু কি হবে ভাই, উইকেট পড়ে যাবে, আউট হয়ে যাবে। তাই जो आदमी डर गया वो आदमी मार गया। কি আমি বলিনি, এটা আমজিদ খান বলেছে, ঠিক আছে? সোলে বয়ে বলেছে, আমি বলিনি ভাই। তাই আমার কথা হচ্ছে কমরাডের কি প্রবলেম আমি ধীরে ধীরে বুঝতে পারবো। তোমরা কেউ ভুলভাল মন্তব্য করবে না, কারোর সঙ্গে ইগো করবে না, রাগ অভিমান করবে না। সবাইকে সঙ্গে নিয়ে দল করার জন্য যে মানসিকতা, যে মনুষ্যত্ব নিয়ে চলা উচিত সেটা নিয়ে চলবো। আর এসআর এর ক্ষেত্রে আমাদের জেলা সভাপতি বলেছেন যে কি, যদি কোনো আমাদের বৈধ ভোটার ক্যান্সেল হয়ে যায়, বাতিল করে দেয়, সেই বিষয়ে আমাদের দল যেভাবে নির্দেশ দেবে, যেভাবে লড়াই করার সুযোগ দেবে, যেভাবে লড়াই করতে বলবে, আমরা সেইভাবে লড়াই করব। কিন্তু আমরা এসআইআর নিয়ে কেউ ভুলভাল কোনো মন্তব্য করবো না, স্পিচ দেবো না, বক্তব্য রাখবো না। এসআইআর নিয়ে মেপে কথা বলতে হবে। দল যেভাবে নির্দেশ দেবে, দল যেভাবে গাইড করবে, আমরা সেইভাবে এসআইআর কে নিয়ে আমরা প্রতিবাদ করব। যদি তারা বৈধ ভোটার নষ্ট কেটে দেয়, বাতিল করে দেয়, সেই বিষয়ে আমাদের দল যেভাবে গাইডলাইন দেবে আমরা সেইভাবে লড়াই করবো। কিন্তু কেউ রাস্তাঘাটে, চায়ের দোকানে বা কোথাও স্টিক কর্নারে ভুলভাল আমরা বক্তব্য রাখবো না। কারণ সবকিছু আইনের মাধ্যমে, সংবিধানের মাধ্যমে আমাদের বক্তব্যটা রাখতে হবে, কথা বলতে হবে। তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রথম দিন বেশি কিছু বলবো না। শুধু আসল যে কথাটা বললে আমার মনে হয় 80% মনে হয় একটু বুঝতে পেরেছ, 20% বাকি আছে, সেটা আস্তে 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 রিমুভ হয়ে যাবে। নাকি আর কিছু বলতে হবে? আর কিছু বলতে হবে? আর বলতে হবে কিছু? আস্তে করে বলতে হবে না, কারণ বড় হচ্ছে। তারপরে আবার সুযোগ হবে, জয়দেব বলবে, জয়দেবকে কম বলতে দিলাম, 10 মিনিট 15 মিনিট বলতে দিন, উনি বলছে 15 মিনিট বলবো, হয়তো কমেন্ট বলতে পারেনি, আগামী জয়দেব আরো বেশি বলবে। শুধু একটাই আমাদের উদ্দেশ্য, আমরা মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে পারলে, আমরা অভিষেক ব্যানার্জির হাত শক্তিশালী করতে পারলে, তবেই তো আমাদের সকলের হাত শক্তিশালী হবে। নাকি আমাদের হাত শক্তিশালী হলে কিন্তু আমরা শক্তিশালী হবো না। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত শক্তিশালী হলেই আমরা সবাই শক্তিশালী হব। কিন্তু আমাদের হাত শক্তিশালী হলে কিন্তু আমরা দুর্বল হব। তাই মাথায় রাখতে হবে কিভাবে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করব, কিভাবে অভিষেক ব্যানার্জির হাত শক্তিশালী করব। সেটা করতে পারলেই আমরা সবাই শক্তিশালী হবে, এটা আমার বিশ্বাস। আর একটা ছোট্ট ঘটনা বলে যাই, এইসব বলা উচিত। আজকে তো রাজনীতিতে বড় বক্তব্য রাখছে না, 4 দেয়ালের মধ্যে হল পড়ে হচ্ছে, জাস্ট আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আলাপ আলোচনা, এটা গল্প। এই তো কি, এই 2021-এর ভোট হয়েছে। এই 2021-এর ভোটের আগে আমাদের যে আইসি ছিল, সে কত ভালো ব্যবহার করছিল, দারুণ ব্যবহার করছিল, অনেক হেল্প করেছে। হঠাৎ করে ইলেকশন কমিশন চেঞ্জ করে দিয়েছে, দিয়ে এমন একটা আইসি নিয়ে এসছে, সে মাত্র 3 দিন এসছে। 3 দিন এসে তার যা বড় বড় ডায়লগ, কি আর বলবো ভাই। গল্পটা শোনাই, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা গল্প শোনাই, না শোনালে আবার তোমাদের সাহস বাড়বে না, আর আমার সাহস বাড়বে না।